শেষ পর্যন্ত ধলাই নির্বাচনের ফলাফলটা বেরিয়ে গেল এবং যেটা আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেই রকমই। আমরা বলেছিলাম যে ডিফারেন্স খুব একটা বেশি হবে না, পার্থক্য খুব একটা বেশি হবে না। বিজেপি প্রার্থী এখানে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ৯,০১৭ ভোটে। বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস ধলাই বিধানসভার উপনির্বাচনে ৯,০১৭টি ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিহারঞ্জন দাস পেয়েছেন, বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস পেয়েছেন ৬৮,৭৫৯ ভোট, আর কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ৫৯,৭৪২টি ভোট। অর্থাৎ এখানে নির্দল অমরেন্দু দাস প্রায় ৪,৮০০ কাছাকাছি ভোট পেয়েছেন। আরেকজন নির্দল আছেন, তিনি পেয়েছেন ১৬০০ মতো ভোট। অর্থাৎ এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে বিজেপি এই প্রথমবার ২০১৬ সালের পরে এই প্রথম বিজেপি ১০,০০০-এর নিচে নামলো পার্থক্যটা। তো দর্শকরা, কংগ্রেস ভোটের দিন থেকে দাবি করছে তারা জিতবে এবং বিজেপি দাবি করছিল যে তারা বিশাল ব্যবধানে জিতবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধলাইয়ে বলেছেন ৩০,০০০ ভোটের ব্যবধান থাকবে। জয়ন্ত মল্ল বলেছেন ৪০, কমলাক্ষ দেবপ্রকাশ বলেছিলেন ৩৫, কৃষ্ণেন্দু পাল বলেছেন ৪০। এরকম এক একজন নেতা এক এক রকম কথা বলেছেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত পার্থক্যটা দাঁড়ালো ৯,০০০। এখানে অমরেন্দু দাস একটা বড় ফ্যাক্টর। তিনি যে ৫,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছেন অমরেন্দু, সেটা পুরোটাই বিজেপির ভোট। অমরেন্দু না থাকলে এই ভোটটা হয়তো বিজেপির দিকে যেত। আবার উল্টোটা হতে পারতো, অমরেন্দু এই ভোটটা কংগ্রেসের দিকে না গিয়ে অমরেন্দু থাকায় কংগ্রেসের দিকে গেছে, না হলে কংগ্রেসের এখানে আরও অনেকটা ভোট বাড়ত। একটা কথা মানতেই হবে দর্শকরা, ধলাইতে যেই যে একটা নির্বাচনটা হলো, একটা অভিনব একটা নির্বাচন হয়েছে এবং এখানে যে এত কম ভোটে যে বিজেপি জিতবে সেটা প্রথম দিকে কিন্তু বিজেপি নেতারা চিন্তাই করতে পারেননি। যাই হোক, শেষ পর্যন্ত মুখ রক্ষা হয়েছে, বিজেপি জয়ী হয়েছে। কিন্তু কয়েকটা আমি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, পুরোপুরি কোন এলাকা থেকে সবটি চিত্র এখনও পাইনি, কিন্তু যতটুকু জেনেছি যে বিজেপি তাদের নিজস্ব যে স্ট্রং হোল্ড জায়গাগুলো আছে, এখানে তাদের দুর্গের একটাই ধস নেমেছে, কিন্তু ততটা নামেনি যে তাদের পুরো ক্ষতি হয়ে যাবে। যেমন বর্জালাঙ্গা মণ্ডলে বিজেপির লিড অনেকটাই কমে গেছে আগের থেকে, লোকসভা বা গত বিধানসভার তুলনায় অনেকটাই কমে গেছে, যার ফলে এবারে লিডটা খুব একটা বাড়েনি। ২০২১ সালের যদি আপনি আজকের নির্বাচনটাকে যদি আপনি ২০১৬ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করেন, তাহলে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। ২০১৬ সালে প্রায় ৩০,০০০ ভোটের কাছাকাছি ৩০,০০০ ভোটে এখান থেকে জয়ী হয়েছিলেন বর্তমান সাংসদ প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ২০১৬ সালে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে আবার জয়লাভ করেন পরিমল শুক্লবৈদ্য। তিনি হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাকে ২১,০০০-এর মতো ভোটে হারিয়েছিলেন। এবার নিহারঞ্জন দাস বিজেপি প্রার্থী হারালেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে ৯,০০০। অর্থাৎ আপনি যদি ২০১৬ সালের নির্বাচনের দিকে তুলনা করেন, তাহলে দেখবেন যে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার এবং পার্সেন্টেজ দুটোই বেড়েছে। ধলাইয়ের মতো একটা শক্ত দুর্গতে বিজেপিকে আজকে কষ্ট করে জিততে হলো, এটাও একটা বড় কথা। এই নির্বাচনে এখন এই ফলাফলের ফলে পরিমল শুক্লবৈদ্যের, আমি একটা বলেছিলাম যে পরিমল শুক্লবৈদ্যর প্রার্থী হিসাবে ছিলেন নিহারঞ্জন দাস, এবং এই নিহারঞ্জন দাস জয়ী হওয়ায় পরিমল শুক্লবৈদ্য রাজনীতিটা এখন আটটু শক্ত হবে। যদিও ব্যবধান কমেছে, কিন্তু তবুও পরিমল শুক্লবৈদ্য তার প্রার্থীকে জেতাতে পেরেছেন, এটা অবশ্য দলীয় হাইকমান্ডকে তিনি বলতে পারবেন, কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পরিমলদাই প্রার্থী ঠিক করবে। তো এখানে নিহারঞ্জন দাস জয়ী হয়েছে। নিহারঞ্জন দাসকে জয়ী হতে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে। অমিয়কান্তি দাস তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, বিক্ষুব্ধ
যিনি বিজেপির টিকিট চেয়েছিলেন, এবং অমিয়কান্তি দাস তার 4 দিনের প্রচারে যেভাবে নিহাররঞ্জন দাসকে আক্রমণ করেছেন, যার ফলে অনেকেই যার ফলে অমিয়কে ফিরিয়ে আনতে হয়েছিল। অমিয়কে যদি ফিরিয়ে না আনা হতো তাহলে কিন্তু ধলাই নির্বাচনটা কী হতো আমি এই মুহূর্তে বলতে পারবো না। কারণ যেখানে অমলেন্দু দাসের মতো অমলেন্দু দাসও বিজেপির একজন কর্মী, RSS বজরঙ্গের কর্মী, তিনি 5,000 কিনারে ভোট পেয়ে গেছেন, এটা কম কথা নয়। এখানে অমিয় থাকলে হয়তো এই সংখ্যাটা আরও বাড়তো। যাই হোক, শেষ পর্যন্ত অমিয়কে দলে এনে বিজেপির নেতৃত্ব এই যে একটা ভাঙ্গনটাকে বাধা দিয়ে আটকাতে পেরেছে। আমি এর আগে একটা কথা আমি বারবার বলেছিলাম যে কংগ্রেসকে যদি এখানে জিততে হয় তাহলে কংগ্রেস অনেক নেতাই আমাকে বললেন যে আমরা জিতছি, মোবাইলে অঙ্কটঙ্ক করিয়ে তারা দেখে দিলেন আমরা জিতছি। কিন্তু তখন আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা জিতছেন বলছেন, আপনারা হিন্দু ভোটের কত শতাংশ পাবেন? তারা বলছেন না 30%, কারণ 30% না হলে কোনো অবস্থায় কংগ্রেসের পক্ষে এখানে জেতা সম্ভব নয়। কিন্তু কংগ্রেস ভোট পেয়েছে, ভালো হিন্দু ভোট পেয়েছে, কিন্তু 30% হিন্দু ভোট কংগ্রেস পায়নি, যার ফলে কংগ্রেস হেরেছে। এটা হলো মুদ্রা কথা। তবে এটা ঠিক, কংগ্রেসের ধলাই নির্বাচন নিয়ে কংগ্রেস আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে। কারণ কংগ্রেস বিজেপির যে বড় বড় দুর্গতে আঘাত আনতে পেরেছে এটা প্রমাণ হয়ে গেছে। যেমন বর্জালাঙ্গা ব্লকে কংগ্রেসের ভোট কমেছে, পালংঘাট বিজেপির ভোট কমেছে। পালংঘাট ব্লকে যেটা আমার কাছে এখনো পর্যন্ত তথ্য, হয়তো সামান্য ভুল হতে পারে, বিজেপি লিড নিতে পারেনি, মাফ করবে, নরসিংপুরে। তো এর অনেকগুলো কারণ রয়েছে। নাথ সম্প্রদায়ের একটা বড় ভোট এবার বিজেপির বিরুদ্ধে গেছে। তো আমি হিসাব করে দেখলাম গত নির্বাচনের তুলনায় প্রায় 12-13 হাজার ভোট কমেছে এবার বিজেপির। এটা কিন্তু প্রার্থী জিতেছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বিজেপির জন্য আগামী 2026 নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। দেখুন, সবসময় ফলাফল দিয়ে রাজনীতিটা বিচার হয় না। যেমন আপনারা মহারাষ্ট্রের নির্বাচনটা দেখেছেন, আপনারা হয়তো এখানে দেখেছেন যে বিজেপি ক্লিন সুইপ করেছে সাংঘাতিকভাবে। আপনারা হয়তো ভাবছেন, বা অনেকেই যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা হয়তো ভাবছেন যে মহারাষ্ট্রের কীভাবে এটা ঘটলো। দেখুন, মহারাষ্ট্রে এটা ঘটা অসম্ভব কিছু না। কারণ মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফল করেছিল, কিন্তু একটা মনে রাখতে হবে প্রায় 40টি আসনে ডিফারেন্স ছিল 5,000। দেখুন, কম ডিফারেন্স থাকলে কিন্তু 5-6 মাসের মধ্যে হাওয়া ঘুরতে পারে। তো সেই হিসাবে যার ফলে এখন হাওয়াটা পুরো বিজেপির দিকে এসে গেছে। এছাড়া আরএসএসের কর্মকর্তারা কয়েক হাজার সভা করেছেন, এগুলো নানান কারণ। যে আজকে আমি জাতীয় স্তরে আলোচনা করতে এখানে আসিনি, আমি এটাই বলতে চাইছি যে কংগ্রেস হারলেও তার যে হিন্দু এলাকায় তার যে সাংগঠনিক ভিত্তি এবং সমর্থনের ভিতটা মজবুত করেছে। এই যে কংগ্রেস 10-15 হাজার ভোট বেশি পেয়েছে গতবারের তুলনায়, এটা শুধুমাত্র পরিমল বিরোধী ভোট নয়, এটা বিজেপিকেও বুঝতে হবে। এই ভোটটা জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধি, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার একটা প্রতিবাদ বলতে পারেন। তাই সবসময় জেতাদেই সব কিছু বিচার হয় না। জিতবে তো জানার কথা, কারণ এটা 75% হিন্দু অধ্যুষিত একটা আসন, এখানে জিতবেই। এখানে বিজেপিকে হারাতে হলে 30-35% ভোট, হিন্দু ভোট অন্য কোনো দলকে নিতে হবে। কংগ্রেস সেটা নিতে পারেনি। তবুও কংগ্রেস যতটুকু করেছে, এটা কংগ্রেস এবার একটা অসম লড়াই হয়েছে। অর্থ বলে, লোক বলে, সব দিকেই ক্ষমতা থাকা বিজেপি বলিয়ান ছিল, সেই তুলনায় কংগ্রেসের তেমন কিছুই ছিলই না। সেই হিসাবে তারা যে লড়াইটা করেছে এটা অবশ্যই আগামীতে বিজেপিকে একটা চিন্তায় রাখবে, চাপে রাখবে। এই যে কংগ্রেসের যে ভোট, বিজেপির যে ভোটটা কমেছে ধরাইয়ে, এটা কিন্তু আগামীতে দুশ্চিন্তার কারণ হতে পারে পরিমল শুক্লবৈদ্যের জন্য। আরেকটা বিষয় আমি বলেছিলাম যে ধলাই নির্বাচন প্রভাব ফেলবে আগামীতে বরাক উপত্যকার রাজনীতিতে। হ্যাঁ, এটা ঠিক। এই নির্বাচনটা জেতায় একটা কথা পরিষ্কার হয়ে গেল যে বিজেপির যে একটা দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে নানা অসুবিধা থাকলে, অসন্তোষ থাকলেও বিজেপির দিকে এখনও সংখ্যাগরিষ্ঠর চেয়ে বেশি হিন্দু ভোটার কিন্তু এখনও বিজেপির দিকে আকৃষ্ট, এটা কিন্তু বোঝা গেল। এবং 2026-এর আগে এই চিত্রের খুব একটা পরিবর্তন ঘটবে বলে মনে হয় না। এটা একটা ঘটনা যেটা আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, বিজেপির ব্যবধান কমাটা এখানে একটা রাজনীতির প্রভাব পড়বে। কারণ 2026-এ আবার ধরে নির্বাচন হবে। এর মধ্যে
অনেকগুলো হয়তো রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটবে, এটা দেখার বিষয়। কিন্তু ধোলাইয়ের ফলাফলটা একটা কথা বুঝিয়ে দিল যে 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 অ্যান্টি ইনকামবেসি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা কিন্তু ধোলাই এবার কাজ করেছে। কিন্তু জিততে পারলো না কেন কংগ্রেস বা বিজেপি, কেন আসনটা এতটা ভোট হারানোর পরও আসনটা ধরে রাখতে পেরেছে? এর মূল কারণটা হলো এই আসনটা সাংঘাতিকভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন, আর যার জন্য এটা করতে হবে। এছাড়া নিহারঞ্জন দাস প্রার্থী হওয়ায় কংগ্রেস বা অমলেন্দু দাস যে বহিরাগত একটা প্রচার চালিয়েছিলেন, এর একটা প্রভাব কিন্তু পড়েছে। যার ফলে আপনারা দেখবেন বর্জালাঙ্গা ব্লক যেখানে 25,000 ভোটে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল, পরিমল শুক্লবৈদ্যের যখন জিততেন এখানে 15-16 হাজার লিড নিয়ে বের হতো, সেই জিপিতে অনেকটাই লিড কমে গেছে। আইরেংমারা জিপিতেও যেখানে হোম জিপি, যেখানে পরিমল শুক্লবৈদ্যের, সেখানেও বিজেপির যে লিড সেটা কমে গেছে। বিজেপি নরসিংপুরে ভালো ফল করতে পারেনি, শুধুমাত্র পালংঘাট এই যাত্রা বিজেপিকে বাঁচিয়ে দিয়েছে। এবং এর কারণ একটা আশঙ্কা ছিল, কারণ পালংঘাটে কংগ্রেসের ভিত তেমন সবল নয়, যার জন্য এটা ঘটেছে। এবং তবুও অন্যবারের তুলনায় এবার কংগ্রেস পালংঘাটে ভোট বেশি পেয়েছে। চা বাগান এলাকায় কংগ্রেস এবার অনেকটাই ভালো ফল করেছে। কিন্তু একটা কথা আছে, সব ভালো যার শেষ ভালো, শেষের হাসিটা বিজেপি এসেছে। নিহারঞ্জন দাস একজন ভদ্র মানুষ, সজ্জন ব্যক্তি এবং অবিতর্কিত। বিজেপি এরকম একজন লোক ধরায় বিধায়ক হয়েছেন, তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইব যে তিনি সুন্দরভাবে ধরাইয়ের সমস্ত কিছু পরিচালনা করবেন, এটা তার প্রতি একটা আশা রইল। তবে যদি আপনি পোস্টমর্টেম করতে যান ধলাইয়ের নির্বাচনের ফলাফলটাকে, তাহলে কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে বেরিয়ে আসছে, যেটা বলেই আমি আমার বক্তব্যটা শেষ করব। প্রথম প্রশ্ন হলো যে বিজেপির চিরাচরিত ভোট ব্যাংক একটা ভাঙ্গন ধরেছে, এবং এই ভাঙ্গনটা 2021 সালেও ছিল। এবার 2021 সালে 10,000 কমেছে, এরপরে 10,000 কমেছে, এবারও কমছে। আপনি লোকসভার সঙ্গে মেলালে চলবে না, লোকসভা অন্য ইস্যু থাকে। অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে ধোলাইয়ে বিজেপির যে সমর্থনের ভিড়টা সেটা কিন্তু আগলা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। 2 নম্বর, বিজেপি নির্দল অমরেন্দুকে যতটুকু অবহেলা করেছিল, ততটুকু অবহেলা করার পাত্র অমরেন্দু নন। তিনি 5,000-এর মতো ভোট টেনেছেন এবং কোনো ধরনের টাকা পয়সা খরচ না করেই তিনি এই ভোটটা টানতে পেরেছেন। এই ভোটটা বিজেপিরই ভোট ছিল। এই ভোটটা অমরেন্দু না নিলে বিজেপির 5,000 ভোট বাড়ত। 3, কংগ্রেসের চিরাচরিত ঘাঁটি সংখ্যালঘু এলাকাতে কিছুটাও একটা বড় অংশের ভোট এবার বিজেপির দিকে গেছে। ফলাফলের প্রবণতা এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ সংখ্যালঘুরা এখন আর একতরফাভাবে যে কংগ্রেসকেই সব ভোট দিয়ে দেবেন এমন নয়। সংখ্যালঘুদের একটা ভোট ভাগাবাজার অঞ্চলে বিজেপির বাক্সে গেছে। এটা এই ফলাফল থেকে এই আভাসটাও পাওয়া গেছে। কতটুকু গেছে কি গেছে এটা জানতে একটু সময় লাগবে, কিন্তু ফলাফলের যে আভাস যেটা, এতে বোঝা যাচ্ছে যে একটা বড় অংশের ভোট এবার গেছে বিজেপির দিকে। এটা কিন্তু একটা লক্ষ্য করার মতো কথা। 2 নম্বর, এটা হলো এক কথা। 3 নম্বর, যে যতই এটাকে অবজ্ঞা করা হোক, এই যে নিহারঞ্জন দাস সম্পর্কিত যে প্রচারটা কংগ্রেস চালিয়েছিল, অমিয় কান্তি দাস যেটা শুরু করেছিলেন বহিরাগত বলে, সেটাকে কিন্তু কিছু সংখ্যক বিজেপিরই মানুষ সেটাকে বিশ্বাস করেছেন। এর প্রমাণ আমরা দেখেছি। কারণ যেগুলো জিপি চিরাচরিতভাবে বিজেপির অন্ধ বিজেপি, সেই জায়গাগুলোতে কংগ্রেস অনেক ভোট পেয়েছে। এটা একটা দেখার মতো বিষয়। আর 4, আরেকটা বিষয় এখানে বুঝলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু একটা ধলাই নির্বাচনে একটা বিরাট প্রভাব ফেলেছে। এটা বলার অপেক্ষা রাখে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 4, এই নির্বাচন জেতার পিছনে নানা প্রতিকূলতার মধ্যে পরিমল শুক্লবৈদ্য একটা রণকৌশল নিয়েছিলেন, সেটা সফল হয়েছে। পরিমল শুক্লবৈদ্যের রণকৌশলটা ছিল, পরিমল শুক্লবৈদ্য বুঝতে পেরেছিলেন যে দলের সমর্থনের ভিড়টা আলগা হচ্ছে, দলের মধ্যেই একটা বিক্ষোভ হচ্ছে, দলের মধ্যেই নানা ধরনের বিক্ষোভ তৈরি হয়েছে, দলের মধ্যেই অন্তর্ঘাত হতে পারে, এটা তিনি আন্দাজ করেছেন। তিনি কি করেছেন, নির্বাচনের 4-5 দিন আগে তিনি বিভিন্ন এলাকায় বিভিন্ন চা বাগান এলাকায় একা গেছেন, একা প্রচার করেছেন। তিনি দলের অন্য কাউকে সঙ্গে নিয়ে যাননি এবং কোনো টাকা পয়সাও খরচ করেননি। তার এই যেমন পুরনো বিজেপি কর্মীদের বুঝিয়ে সুঝিয়ে ময়দানে নামান। এর ফলে কি হয়েছে, তার বিরুদ্ধে যে একটা ক্ষোভ ছিল সেটাকে তিনি অনেকাংশে
প্রশমিত করতে পেরেছেন এবং একা একা যাওয়ায় কি হয়েছে তার একটা প্রভাব তার প্রভাবটা তিনি কাজে লাগাতে পেরেছেন এবং দলের একটা বিপর্যয় তিনি রোধ করতে পেরেছেন। আর নরসিংপুর এলাকায় যে বিপর্যয়টা হয়েছে এটার জন্য তার ঘনিষ্ঠ যে ভোট কিছুটা কম হয়েছে তার ঘনিষ্ঠ কিছু লোক দায়ী আছেন। তিনিও এটা ঘটনা সব কিছু মিলিয়ে কিছু কিছু জায়গায় স্থানীয় ইস্যু কাজ করেছে। সব কিছু মিলিয়ে ধুলাইয়ের নির্বাচনে এটাই প্রমাণিত হয়ে গেল যে এখনও বিজেপির প্রতি যে আনুগত্য সাধারণ হিন্দু ভোটারদের সেটা কিন্তু পুরোমাত্রাই রয়েছে। কিছু ভূক্ষেপে কিন্তু সঙ্গে এটাও ঠিক যে এই সমর্থনের ভিড়টা কিন্তু আলগা হচ্ছে এবং কংগ্রেসের দিকে ধুলাইয়ের সাধারণ হিন্দুদের একটা অংশের সমর্থন কিন্তু কংগ্রেসের দিকে ঝুঁকছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। যাই হোক, আজকে আলোচনাটুকু এইটুকুই রাখলাম। আমি আরও পরবর্তীতে আরও সমস্ত কিছু কাগজপত্র পাওয়ার পরে আপনাদের কাছে আরও কিছু পোস্টমর্টেম করবো এই নির্বাচন নিয়ে। যাই হোক, আবারও নিহারঞ্জন দাসকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।